হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব সেটা খুবই একটি মজার একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আর রনি ছোটোবেলা থেকে একই স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি লাইফে প্রায় ৩ ভাগের মধ্যে ২ ভাগই শেষ করেছি, আর ১ ভাগ মাত্র বাকি। যাই হোক, তো আমি রনি ছাড়া কখনো কারোর সাথেই মেলামেশা করতাম না। ওর সঙ্গেই চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, কফি খাওয়া সব কিছুই ওর সঙ্গে ছিল। আমাদের বাড়িতেও ওর যাতায়াত ছিল। ওকে আমাদের বাড়িতে সবাই জানতো, রনিকে। তো রনি খুব ভালো স্বভাবের ছেলে ছিল। এজন্য বাড়ি থেকে মানে কোনো অবজেকশন ছিল না ওকে নিয়ে। ও আসলে মনে হয় যে ৭ খুন মাপ। যাই হোক, এভাবেই আমাদের বন্ধুত্ব সামনের দিকে আগাতে থাকে। আমি মনে মনে রনিকে খুবই পছন্দ করি, ভালোবেসে ফেলি। হ্যাঁ, রনিও খুব লাজুক ছিল, ছেলে হিসেবে প্রচণ্ড লাজুক। আমি ওকে মাঝে মাঝে বলতাম, এই তুই তো একজন ছেলে, এত লাজুক কেন তুই? হ্যাঁ, আমি কথা বললেও তুই যে মানে আমতা আমতা করিস, সেটা কিন্তু মোটেও ঠিক নয়। ছেলেদেরকে তো ছেলেদের মতোই আচরণ করা দরকার, তাই না বল? ও বলতো, তুই যা বলিস না। আমি বললাম, হ্যাঁ, আমি আবার তোকে কী বললাম? যাই হোক, আমাদের বাবা মার ইউনিভার্সিটি ছিল। আমি ওকে ইনভাইট করলাম, ও আমাদের বাসায় আসলো। আসার পরে সেদিন আমরা অনেক অনেক মজা করলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আড্ডা মারলাম। সেদিন আমার স্কুলের আমার স্কুল নয়, আমার ইউনিভার্সিটির আরও অনেক ফ্রেন্ডসরাই এসেছিলো, যারা আমরা স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটিতে গিয়েছি। অনেকেই ছিল, ওরা আমরা সবাই মিলে খুবই খুবই এনজয় করেছি বাবা মার ইউনিভার্সিটিতে। যাই হোক, সেটা শেষ হয়ে গেল। তো হঠাৎ করেই ৩ দিন পরে, ইউনিভার্সিটির ৩ দিন পরে, ওটা ৪০তম ইউনিভার্সিটি ছিল আমার বাবা মার। তো আমি হয়েছি তাদের মানে ১৮ বৎসর পরে আমার জন্মগ্রহণ হয়। বিভিন্ন হরমোনাল কারণে আমার বেড়ে ওঠা খুবই অস্বাভাবিকতা হয়েছে। যাই হোক, ওই সব ধাপগুলো পার করে এসে এই পর্যন্ত হচ্ছে আমি ইউনিভার্সিটিতে। তো বাবা চলে যায় হঠাৎ করে, আচমকাই বাবার শ্বাসকষ্ট হচ্ছিল, হাসপাতালে নিলাম, আর হচ্ছে ডাক্তার বলল যে ডেট। তো সেই শোক সামাল দিয়ে উঠতে উঠতে আসলে ৬টা মাস লেগে গিয়েছিল। তারপরে মা মোটামুটি একটু স্বাভাবিক হয়। বাবা চলে যাওয়ার পরে আসলে মা তার বাবার বাড়ি যেত, বোনের বাড়ি যেত, আমি বাড়িতে একা একাই থাকতাম। তো বাবার শোকটা কিছুটা কাটার পরে রনি আর আমি, মা নানু অসুস্থ বলে বাড়িতে গেলেন। আমার নানুর বয়স ছিল ৯৫ বছর, সে তখন পর্যন্ত জীবিত ছিলেন। বলল যে নানু অসুস্থ। মা সেখানে চলে গেল। আমি বাড়িতে একা একা রনিকে বললাম, বাড়ি একদম ফাঁকা, তুই আসিস, ভালো লাগে না একা একা বাড়িতে আমার। রনি আমার কথা শুনে বাড়িতে চলে আসলো। রনি আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিলো, কিছু ফ্রুটস, ড্রিঙ্কস, অনেক কিছু নিয়ে আসছিলো। তো আমি আবার কী করলাম, কিছু মাংস ফ্রাই করে নিলাম, চানাচুর নিলাম। আজকে আমরা ড্রিঙ্কস করব, অনেক অনেক মজা করব। যাই হোক, রনি আসলো। আসার পরে আমি বললাম, কী রে, কী খাবি বল? অনেক কিছু রান্না করা আছে, মাংস আছে, মাছ আছে, কী খাবি? বলে ওসব কিছু ভালো লাগছে না। এই কথা শুনেই আমি বললাম, ঠিক আছে চল, রান্না মাংস না খেলে ফ্রাই তো খাওয়াই যেতে পারে। তখন আমাকে বললো, খারাপ হয় না, আমি কিন্তু ড্রিঙ্কস এনেছি। আমি বললাম, ও আরও ভালো হয়, ঠিক আছে চল, আমি ফ্রাই করে আনছি। আমি ফাটাফাট করে ফ্রাই করে আনলাম। অন্যদিকে ও হচ্ছে টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছে, এর মধ্যে আমি ফ্রাই করে আনলাম। আনার পরে দুজন মিলে আমরা হচ্ছে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। করার পরে আমরা পুরো হুঁশেই ছিলাম। থাকার পর আমরা মুভি ছেড়ে দিলাম, মুভি দেখছিলাম বসে বসে। ওকে বললাম, এই মুভি দেখতে না আমার আর ভালো লাগছে না, মুভিতেই সব তো হয়েই থাকে, একটু জড়াজড়ি সিন, একটু চুমা দেওয়া সিন, এইসব দেখে আর কি হয় বলতো, ভাল লাগে না, চল আমরা হচ্ছে মোবাইলে ওই সব দেখি। ও বললো, তাই কি বলছিস তুই? আমি বললাম, হ্যাঁ, তুই আরও সব মেয়ে মানুষের মতো লজ্জা পাস না, মোবাইলে ওই সব দেখবো। আমি আর বসে রনি বসে বসে খুব সুন্দর করে ওই সব দেখতে থাকি মোবাইলে। হ্যাঁ, দেখতে দেখতে দেখলাম কি, রনি নিজেকে যতভাবে কন্ট্রোল করা যায় করছিল, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি অমনি যে রনিকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে মুখের কাজটা করতে থাকি। রনি বলল, কি করছিস তুই? আমি বললাম, কি করছি আবার? তুই দেখতে পাচ্ছিস না কি করছি? আজকে অন্তত বাধা দিস না। রনি বলল, ঠিক হবে কি? আমি বললাম, ঠিক ব্যাঠিকের হিসাব পরে করব, এখন নয়, এখন শুধু তুই আমাকে সায় দে। এই কথা বলতেই রনি বলল, তাই ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। এই কথা বলে আমাকে সে বিভস্ত্র করে দিল। করার পরে সে হচ্ছে উপরের বাগানে খুব দারুণভাবে খেলাধুলা শুরু করে দিল। হাত মুখ তার দুটোই লড়ছিল। যাই হোক,
তারপরে নিচের বাগানে চলে গেল, সেই এক ফুলের দুই পাপড়িতে চলে যায়, সেখানে সেই খুব চমৎকারভাবে মজা করছিল, খেলা করছিল। করার পরে সে ফাইনালি গুজে দিচ্ছে। গুজে দেওয়ার পরে আমরা ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ছিল ওইটা। হ্যাঁ, একটু সমস্যা হলো। সমস্যা হওয়ার পরে দেখলাম যে না, তারপরে খুবই ভালো লাগছে। তারপরে আমরা খেলাটাকে কন্টিনিউ 1.5 ঘন্টা করলাম। 1.5 ঘন্টা করার পরে মোটামুটি আমরা আবার একটু রেস্ট নিলাম। নেওয়ার পরেও একে অপরের বুকের মধ্যেই জড়িয়েছিলাম। খুবই ভালো একটা সময় কাটলো। তারপরে রাত আরও গভীর হতে থাকে। ও আর আমার মধ্যে অনেক কথাবার্তা হয়। কথাবার্তার পরে আমি বললাম যে তাহলে আরেকটু স্ট্রং কফি খেয়ে নেওয়া যাক। ও বলল খারাপ হয় না, ঠিক আছে। কফি খেলাম। কফি খাওয়ার পরে আমরা আবারও একটু খেলা করে নিলাম। সেই খেলাটা খেলেছিলাম প্রায় 1.25 ঘন্টা। যাই হোক, ওইটা শেষ করলাম। করার পরে মোটামুটি ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 1:45 বাজে। আমি বললাম মাত্র 1:45, এত তাড়াতাড়ি এই রাত শেষ করতে দিব না। এই রাতটা আজকে যত লম্বা হবে ততই আমার স্মরণীয় থাকবে। এই কথা শুনে ও যেন আমার উপরে খুবই আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে পড়ার পরে ও নিজের মতো করে খুবই মজা করে এই খেলাটা খেললো ও। আবারও শুরু করার পরে প্রায় 4:30 বেজে গেল। যাওয়ার পরে ওকে বললাম আজকে আর ঘুমোবো না, কফি খাবে? বলল না, কফি খাবো না। তখন হচ্ছে আমি কিছু ফ্রুটস রেডি করে নিয়ে গেলাম। আমরা দুজন মিলে ফ্রুটস খেলাম। খাওয়ার পরে বলল এসব আর ভালো লাগছে না, চল একটু ড্রিঙ্কস করি। আমরা আবারও একটু ড্রিঙ্কস করা শুরু করলাম। একদিকে ড্রিঙ্কস করছিলাম, অন্যদিকে আমি হচ্ছে ওর নিচের বাগানে খেলা করছিলাম, ও আমার উপর ওর নিচের বাগানে, দুই জায়গায় খেলা করছিল। খেলতে খেলতে আমরা আবারও দেখলাম যে অনেকটা সময় আছে, এখনও সকাল হতে অনেকটা সময়ই বাকি। তারপরে বললাম যে আবারও শুরু করি, আর ভালো লাগছে না বলে আমরা আবারও সেই খেলা কন্টিনিউ করে গেলাম। তো এই খেলাটা কন্টিনিউ করলাম। করার পরে তখন দেখলাম যে সকাল প্রায় 8:30 বেজে গেল। তখন আমরা এই খেলাটা বন্ধ করে দিলাম। দিয়ে রনি আমাকে খুবই সুন্দর করে হচ্ছে গোসল করাই দিল। আমিও ওকে দিলাম। দেওয়ার পরে আমরা বেরোয় আসলাম। আসার পরে নাস্তা করলাম। নাস্তা করার পর বললাম ওকে যে এখন তো একটু রেস্ট নেওয়া দরকার। রনি আমাকে উত্তরে বলল শোন, আমি বাড়ি চলে যাচ্ছি, সকাল হয়ে গেছে, লোকে জানলে কি বলবে। আমি বললাম কেন তোর মধ্যে এত ভয়? বল, আমাদের নিজের বাড়ি, তুই তো সবসময় কন্টিনিউ এভাবে যাতায়াত করিস, সমস্যা কোথায়? এমন তো না যে কেউ জানে না। তখন রনি আমাকে বলল শোন, দিনের বেলা যাতায়াত করি, বাড়িতে গার্জিয়ান থাকে সেটা ভিন্ন ব্যাপার, সারা রাত এখানে ছিলাম সেটা তো আর কেউ জানে না। হ্যাঁ, তুই মেয়ে মানুষ, তোর বদনাম হয়ে যাবে। আমি বললাম আমার যদি গায়ে কলঙ্কের কালি লেগে যায় সেই কালিকে তুই মুছবি না? বলল নিঃসন্দেহে মুছে দিব, সেটা বড় কথা নয়, আমি চাই যে তোর গায়ে যাতে কোনো কালিই না লাগে। ও যেতে চাইলো, আমার কিছুতেই ওকে যেতে দিতে মন চাইছিল না। ও চলে গেল আমাকে ওই অবস্থায় রেখে। যাওয়ার পরে আমি মাকে ফোন দিলাম। মা বলল নানির অবস্থা ভালো না, সে নাকি আরও 2-4 দিনের মধ্যে বাড়িতে আসতে পারবে কি না সেটা বলা যাচ্ছে না। তো আমিও একটু ঘুমোতে চলে গেলাম। ঘুম থেকে উঠে রনিকে ফোন করলাম। বললাম মা তো আজকেও বাড়িতে আসবে না, আমি কি একা থাকবো? সন্ধ্যা হতেই রনি আবারও বাসায় চলে আসে। আসার পরে সেদিন রাতেও আমরা 4বার খুবই মজা করে খেললাম। খেলার পরে পরের দিন ও আবারও চলে গেল। মা তারপরের দিনও আসলো না। না আসে আমি রনিকে বললাম আজকে কি আসবি তুই? তখন আমাকে রনি বলল হ্যাঁ আসবো, তবে আমার একটু লেট হবে। সেদিন রনি রাত 10:30টার সময় বাড়িতে আসে। আসার পরে আমরা সেই দিন রাতটাও অনেক মজা করি। করার পরে সেদিন থেকেই আমরা ভেবে নিই যে যখনই মা বাইরে থাকবে তখন থেকে আমরা হচ্ছে এভাবে আমাদের চাওয়াটাকে কন্টিনিউ করে যাব। যাই হোক, মা এসেছিলেন পুরো 1 সপ্তাহ পর, ফোনেই আমার সব খোঁজ খবর নিচ্ছিলেন। নেওয়ার পরে মা 1 সপ্তাহ পর আসলো। 1 সপ্তাহ পর থাকতে তো ওকে ছাড়া খুবই কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, ওকে আমি ফোন দিলে বলতেছে যে আসলে আন্টি বাসায় আছে, বারবার কী করে যাই, তোমাকে তো বুঝতে হবে। তখন আমি ওকে বললাম আমি কিন্তু তোকে সত্যিই ভালোবেসে ফেলেছি, তুই জানিস কি না আমি জানি না। তখন উত্তরে রনি আমাকে বলে সেম, তবে তোকে অপেক্ষা করতে হবে, কেন জানিস? এখন আমরা লেখাপড়া করছি, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার স্ত্রী যাতে আমার পয়সায় চলতে পারে, আমি সেই অবস্থান করার পরে ঘরে
তোকে তুলে আনবো, তুই টেনশন করিস না। তো আমরা এভাবেই চুপিচাপি করে মিট করতে থাকি এবং আমাদের চাওয়াকে পূর্ণতা দিতে থাকি। হ্যাঁ, বাড়িতে ওর মা আসার পরে ডাইরেক্ট প্রস্তাব দেয়, হ্যাঁ, যে আসলে ছেলে ওকে যখন পছন্দ করে আমারও আপত্তি নেই। আমার মা বলে আমার মেয়ে পছন্দ করে আমারও কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, লেখাপড়া শেষ করতে হবে, ও ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো তাদের এই শর্ত আমরা মেনে নিয়েই সামনের দিকে আগাচ্ছি এবং ফাঁকে ফাঁকে আমরা আমাদেরটা কিন্তু ঠিকই আদায় করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে তো আরও আগে ভুলবে না। তো আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও পরবর্তী কোনো গল্প নিয়েই তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।